বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ থেকে শুরু করছি একটি উপন্যাস। উপন্যাসটির নাম ডিটেকটিভ স্টোরি। এটির লেখক ইমরে কার্তেজ। বাংলা এটি অনুবাদ করেছেন মঞ্জুস শামস। শুরুতেই বইটির একটি পটভূমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ডিটেকটিভ স্টোরি হচ্ছে দক্ষিণ আমেরিকার নাম উল্লেখ না করা এক একনায়কতান্ত্রিক সরকারের গোয়েন্দা পুলিশের নিচু সারির সদস্য আন্তোনিও মার্তেন্সের উত্তম পুরুষে বর্ণনা। উপন্যাসের শুরুতেই দেখা যাবে সেই একনায়কতান্ত্রিক সরকারের পতন হয়েছে এবং অনেক হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে অভিযুক্ত মার্টেন্স মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে। পাঠক সাধারণত মানসিক বা শারীরিক নির্যাতনের শিকার কোনো ভুক্তভোগীর দুর্দশার প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের দৃষ্টিকোণ থেকে যুদ্ধ এবং তাদের ওপর অবিচারের কাহিনী পড়ে অভ্যস্ত। কিন্তু ডিটেকটিভ স্টোরিতে ইমরে কার্তেজ ঠিক তার উল্টো কাজটি করেছেন। পাঠকদের তিনি ছেড়ে দিয়েছেন এক দানবের মনের ভেতর। নোবেলজয়ী এই হাঙ্গেরীয় ঔপন্যাসিক পাঠকদের নিমগ্ন রেখেছেন এমন জঘন্য এক কাহিনীতে, যে কাহিনী বর্ণনা করছে নৈতিকতার বাইরে বাস করা মার্তেন্স। আন্তোনিও মার্তেন্স সদ্য উৎখাত হওয়া একনায়কতান্ত্রিক সরকারের গোয়েন্দা পুলিশের একজন নির্যাতনকারী ছিল। আবেদন করায় তাকে তার কারাকক্ষে লেখার জন্য কাগজ কলম দেয়া হয়েছিল এবং সে তার স্মৃতিকথায় যা কিছু লিখেছিল তা হচ্ছে সন্দেহভাজন লোকদের ওপর তাদের কড়া নজরদারি, নির্যাতন এবং দেশের বিখ্যাত পিতাপুত্র ফেডেরিগো ও এনরিকে সেলিনাসকে হত্যার কাহিনী। একনায়কতান্ত্রিক সরকারের প্রতি যাদের নীতিগত কিন্তু নিষ্ক্রিয় বিরোধিতা গোয়েন্দা পুলিশকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। উদ্দেশ্যহীন তরুণ এনরিকেকে একজন নাশকতাকারী হিসেবে চিহ্নিত করে গোয়েন্দা পুলিশ তার ওপর চড়াও হয়, আর এরপরে তারা তার বাবাকে নিশানা করে। পরিকল্পনা মতো তারা কাজে নামা মাত্রই গোটা উদারনৈতিক শ্রেণীকে ধ্বংস করে দেয়া একনায়কতান্ত্রিক সরকারের জন্য যৌক্তিক হয়ে যায়। মার্টেন্সের মনের ভেতরে ঢুকে আমরা খারাপ জগতে যৌক্তিকতায় ঠাঁই নিই এবং সংকটের সময় জড়তার সহজাত অন্তর্নিহিত বিপদ আঁচ করতে পারি। নৃশংসতার বিস্ফোরক উপন্যাস ডিটেকটিভ স্টোরি এ সময়ের গুমড়ে ওঠা এক কান্না, যা আমাদের মনের ভেতর এক সতর্ক ঘণ্টা বাজিয়ে দেয়। এবার শুরু করছি মূল উপন্যাসটি। আমি এখানে যে পাণ্ডুলিপিটি প্রকাশ করছি সেটি আমার মক্কেল আন্তোনিও মার্টেন্স আমার জিম্মায় রেখেছিল। সে কে তা আপনারা তার মুখ থেকেই সময় মতো জানতে পারবেন। আমি আগাম যেটুকু বলবো তা হচ্ছে, তার শিক্ষাগত যোগ্যতা যেমনটি দেখানো হয়েছে সে তুলনায় লেখার ক্ষেত্রে তার সহজাত বিচক্ষণতা চমকে ওঠার মতো। আমি আমার অভিজ্ঞতা থেকে জানি, জীবনে একবারের জন্য হলেও চুপি চুপি নিজেকে যে তার নিয়তির মুখোমুখি দাঁড় করায়, সে অবশ্যই এমনটিই করে থাকে। আদালতে আমাকে তার কৌশলী নিয়োগ করেছিল। ফৌজদারি মামলা চলাকালে তার বিরুদ্ধে একাধিক হত্যায় সহযোগিতার যেসব অভিযোগ তোলা হয়েছিল, মার্টেন্স সেসব অস্বীকারও করেনি, আবার কোনো রকমের তথ্য গোপন করারও চেষ্টা করেনি। এই একই ধরনের অন্যান্য মামলা থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে এসব মামলায় অভিযুক্তরা হয় তাদের বিরুদ্ধে আনা গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ এবং ব্যক্তিগত দায়দায়িত্ব একগুঁয়েভাবে অস্বীকার করে, নয়তো চোখের পানি ফেলতে ফেলতে অনুশোচনা করতে থাকে, যার আসল উদ্দেশ্য থাকে ভুক্তভোগীর প্রতি এক ধরনের বর্বর উদাসীনতা দেখানো এবং আত্মকরুণা। পক্ষান্তরে মার্টেন্স নথিভুক্ত করার জন্য অসংকোচে, স্বেচ্ছায় ও কুণ্ঠাহীনভাবে তার অপরাধ স্বীকার করেছে এবং তা করেছে এমন নির্দয় উদাসীনতায় যেন সে তার নিজের নয়, অন্য কারো অপকর্মের ফিরিস্তি দিচ্ছে, অন্য কোনো মার্টেন্সের, যার সঙ্গে এখন আর তাকে মেলানো যাবে না। এমনকি চোখের পলক না ফেলেই সে তার কর্মফল মেনে নিতে প্রস্তুত। আমি তাকে চরম কঠোর স্বভাবের মানুষ হিসেবে বিবেচনা করেছিলাম। একদিন সে আমার দিকে ফিরে অবাক করা এক অনুরোধ করে বসল যে সে তার কারাকুঠুরিতে লেখালেখি করতে চায়, আমি যেন তার জন্য আইনগত অনুমতি পাওয়ার ব্যবস্থা করে দিই। তুমি কি নিয়ে লিখতে চাও? আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। আমি কিভাবে যুক্তিকে আঁকড়ে ধরেছিলাম তা নিয়েই লিখতে চাই, সে জবাব দিয়েছিল। এখন
আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। তুমি বলতে চাইছো এসব যখন করেছিলে তখন বুঝতে পারোনি? না, সে জবাব দিয়েছিল, ওসব করার সময় বুঝতে পারিনি। আগে একটা সময় ছিল যখন আমি বুঝতে পেরেছিলাম, আর এখন আমি আবারও বুঝতে পেরেছি। কেউ যখন এসব ঘটনা ঘটায় তখন অবশ্য সে সবকিছু বেমালুম ভুলে যায়, কিন্তু তারপর নিজের কথাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো ভঙ্গি করে সে বলেছিল, বাদ দিন তো, আপনার মতো মানুষেরা এসব বুঝতে পারবেন না। সে যতটা ভেবেছিল আমি হয়তো তার চেয়ে একটু বেশিই বুঝতে পেরেছিলাম। আমাকে যা সবচেয়ে অবাক করেছিল তা হচ্ছে, আমি ভাবতেই পারিনি বড় শাসনযন্ত্রের তার মতো এমন একজন তুচ্ছ মানুষ কি করে একজন সার্বভৌম ব্যক্তি মানুষের বুদ্ধিবৃত্তিক ও মূল্যায়নের সমস্ত ক্ষমতা খুইয়ে বসার পর আবার তার ভেতরে সেসব মাথা চাড়া দিয়ে উঠতে পারে, এই মার্টেন্সের ভেতর, এবং সে তার অধিকার দাবি করতে পারে। তার মানে বলতেই হচ্ছে সে তার নিজের কথা বলতে চাইবে এবং তার নিয়তিকে সে অর্থপূর্ণ করে তুলতে চাইবে। আমার অভিজ্ঞতায় এটা হচ্ছে সবচেয়ে বিরল ঘটনা, এবং আমার মতে সবারই তা করার অধিকার আছে, আর তা তার নিজের মতো করেই, এমনকি মার্টেন্সেরও। সুতরাং আমি তার অনুরোধ রাখার কাজে নেমে পড়েছিলাম। তার শব্দচয়নের ধরন দেখে আবার অবাক হবেন না যেন। মার্টেন্সের চোখে জগৎটাকে নিশ্চয়ই পাল্প ফিকশনের এক ধরনের গোয়েন্দা কাহিনী, এটা পাল্প ফিকশনের মতো লাগত। তার জন্য যা বাস্তব হয়ে উঠেছিল, যেখানে সবকিছুই ভয়ঙ্কর নিশ্চয়তায় ঘটে থাকে, পরিবর্তনহীন নাটকীয়তার অনিশ্চিত নিয়মনিষ্ঠতায়, বা ভয়ঙ্কর কাহিনীর নৃত্য পরিকল্পনায়। অবশ্য আপনি যদি তেমনটিই বলতে পছন্দ করে থাকেন, আমাকে বরং এর সঙ্গে আরেকটু যোগ করতে দিন। না, তাকে রক্ষার উদ্দেশ্যে নয় মোটেও, শুধু এই সত্যের খাতিরে যে এই কাহিনীটি কেবল মার্টেন্সের লেখাই নয়, বাস্তবতারও বয়ান। মার্টেন্স শেষমেশ আমাকে পাণ্ডুলিপিটা দিয়েছিল। এখানে সেই মূল কাহিনী প্রকাশ করা হলো, যা একেবারেই খাঁটি। আমি ব্যক্তিগতভাবে এই কাহিনীর কোনো অংশেই কোনো সংশোধন করতে যাইনি, এমনকি মারাত্মক ভুল থাকায় তা শুধরানোর জন্য হাতটা নিষ্পিস করতে থাকার পরেও তাকে যা লিখতেই হয়েছিল আমি তার কোথাও হাত দিইনি। এখানে অবিকল তা প্রকাশ করা হলো। আমি একটি কাহিনী বলতে চাই, খুবই সাদামাটা কাহিনী। শেষমেশ আপনি হয়তো এটিকে বিরক্তিকর এক কাহিনী বলে বসতে পারেন, কিন্তু তাতে এ সাদামাটা ভাবের কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমি একটি সাদামাটা ও বিরক্তিকর কাহিনীই বলতে চাই। আমার নাম মার্টেন্স। হ্যাঁ, সেই একই আন্তোনিও রোহাস মার্টেন্স, বর্তমানে যে নতুন সরকারের বিচারকদের সামনে অভিযুক্ত, নিজেদের যারা জনতার বিচারক বলতেই পছন্দ করেন। আমার সম্পর্কে আজকাল যথেষ্ট চেয়েও বেশি পড়তে পারবেন, কারণ রীতিমতো হইচই ফেলে দেওয়া ট্যাবলয়েডগুলো আমার নামটাকে ফলাও করে ছেপে গোটা লাতিন আমেরিকায় পরিচিত করে তুলেছে, এবং এমনকি হয়তো সুদূর ইউরোপেও আমি এখন এক পরিচিত নাম। আমাকে খুব তাড়াহুড়া করতে হবে, কারণ আমার হাতে সময় সম্ভবত খুবই কম। কাহিনীটি সেলিনাস মামলা সংক্রান্ত। ফেডেরিকো এবং এনরিকে সেলিনাস, পিতা ও পুত্র, চেইন ডিপার্টমেন্ট স্টোরের মালিক, আমাদের দেশের সব জায়গাতেই যাদের ব্যবসা রয়েছে, যাদের মৃত্যু মানুষকে ভীষণ স্তম্ভিত করে দিয়েছিল। মানুষ সেই সময় খুব সহজে স্তম্ভিত হতো না, কিন্তু তখন কেউই বিশ্বাস করত না যে সেলিনাস, বিদ্রোহী হিসেবে যার নাম বলা হয়েছে, তিনি কখনো একজন রাজদ্রোহী হতে পারেন। আমরা সেলিনাসের মৃত্যুদণ্ডের খবর প্রকাশ করেছিলাম। পরে অবশ্য এ নিয়ে আফসোস করার কারণ ছিল কর্নেলের। কোনো সন্দেহ নেই যে এটি এক বিরাট নেতিবাচক নৈতিক প্রতিক্রিয়ার আলোড়ন সৃষ্টি করেছিল, অনেক বড় আলোড়ন, আর একেবারেই অকারণে এসব ঘটেছিল। তারপরেও আমরা যদি কোনো সরকারি প্রজ্ঞাপন ঘোষণা না করতাম, তাহলে বিভ্রান্ত করা এবং আইন অগ্রাহ্য করার দায়ে আমাদের অভিযুক্ত করা হতো। আমরা যা কিছু করেছিলাম তা সবই কেবল পরিস্থিতি আরও খারাপই করে তুলেছিল। ঘটনাচক্রে কর্নেল আগেভাগেই তা পরিষ্কার দেখতে পেয়েছিলেন, এবং আপনারও আমার মাঝে তাই আমিও তা দেখতে পেয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও একজন গোয়েন্দার বিশ্বাস এখানে ঘটনাবলীর ওপর সম্ভাব্য কী প্রভাবই বা ফেলতে পারে। পেছনে সেই সময়ে আমি তখনও সেনাবাহিনীতে একজন নতুন ছেলে,
নিয়মিত পুলিশ বাহিনী থেকে আমাকে সেখানে বদলি করা হয়েছিল। কোনো রাজনৈতিক লোকজনের ভেতর থেকে নয়, এর অনেক আগে সেনাবাহিনীতে অধিগ্রহণ করা হয়েছিল। তবে তা করা হয়েছিল অপরাধ তদন্ত শাখা থেকে। হাই মার্টেন্স, আমার বস একদিন আমাকে বলেছিলেন, তুমি কি একটা বদলির আশা করো? কোথায়? আমি জিজ্ঞেস করেছিলাম। শত হলেও আমি ছিলাম একজন পুলিশ, কোনো মন পড়ুয়া গণক ছিলাম না। তিনি তার মাথা ঝাঁকিয়েছিলেন। ওই তো ওইখানে, তিনি বলেছিলেন। সেনাবাহিনীতে? আমি কিছুই বলিনি, হ্যাঁও না নাও না। সিআইডিতে হলে খারাপ ছিল না, কিন্তু আমি এরই মধ্যে খুনি, চোর আর বেশ্যাদের নিয়ে কিছুটা বিরক্ত হয়ে উঠেছিলাম। নতুন বাতাস বইছিল। আমার তখন একটার পর একটা সাফল্য অর্জনের উত্তেজনা, এবং বলা হচ্ছিল যে একটু চেষ্টা করবে তারই ভবিষ্যৎ উজ্জ্বল। সেনাবাহিনীর লোক খুঁজছে, আমার বস বলেই যাচ্ছিলেন। আমি ভেবে পাচ্ছি না কার জন্য আমি সুপারিশ করব। মার্টেন্স, তোমার মেধা আছে এবং খুব জলদি তুমি সেখানে ওপরওয়ালাদের নজর কাটতে পারবে। বেশ, আপনারা যদি ব্যাপারটাকে সেভাবেই দেখতে পছন্দ করে থাকেন তো আমিও নিজের জন্য সেভাবেই ভাবব। আমি কোর্স সম্পূর্ণ করলাম। তারা আমার মগজ ধোলাই দিল। খুব অনায়াসে নয় যদিও। সব ধরনের জিনিস তখনও সেখানে রাখা ছিল, আমার যা দরকার হতে পারে তার চেয়ে অনেক বেশি কিছু। কিন্তু তারপর তারা খুব তাড়াহুড়ো জুড়ে দিয়েছিল। সবকিছুই ছিল হাস্যকর রকমের জরুরি। হুকুমনামা তৈরি করতে হয়েছিল, সমন্বয় সাধনের জন্য চাপ দিতে হচ্ছিল, মাতৃভূমি রক্ষা পেয়েছিল, অভ্যুত্থান দমন করা হয়েছিল, এবং মনে হচ্ছিল সবকিছু আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা ব্যাপারটা দেখব। কোনো কিছু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালে লোকজন বলতো। আমি যদি কোনো কিছু শিখে থাকি তো তার জন্য আমি ধিক্কার জানাই, কিন্তু কাজটা আমাকে আগ্রহী করে তুলেছিল, আর এমনকি তার মূল্য ছিল খুব বেশি। শেষমেশ দিয়াজের দল থেকে আমি ধরা পড়ে গেলাম। দিয়াজের জন্য সর্বাত্মক হুলিয়া জারি করা হয়েছিল, যদিও তার পেছনে কোনো কারণ ছিল না। এই দলে আমরা ৩ জন ছিলাম। আমাদের বস দিয়াজ। আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি তাকে কখনো খুঁজে পাওয়া যাবে না। রদ্রিগেজ, যাকে এরই মধ্যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে স্রেফ একবার, যদিও এই জালিয়াতটা ১০০ বার মৃত্যুদণ্ড পাওয়ার দাবি রাখে। এবং আমি, নতুন ছেলেটা। তার সঙ্গে অবশ্যই সাহায্যকারী কর্মী, নগদ অর্থ, বহুদূর বিস্তৃত ক্ষমতা এবং অবাধ প্রযুক্তি, যা নির্দিষ্ট একটি জায়গায় টহলরত কোনো সাধারণ পুলিশ সদস্য ব্যবহার তো দূরের কথা, এমনকি এ সম্পর্কে পড়ারও সাহস পাবে না। শিগগিরই সেলিনাসের মামলাটা নিজ থেকেই জোর করে ঢুকে গেল, খুবই জলদি, জঘন্য রকমের চটজলদিভাবে। ঠিক সেই সময়টায় যখন তাদের সবচেয়ে খারাপটার জন্য আমার মাথা ব্যথা ছিল। সুতরাং এটি ঢুকে গেল, কিন্তু সে ব্যাপারে কিছুই করা যাচ্ছিল না। তখন থেকেই আমি এটি থেকে আর রেহাই পেতে পারিনি। সুতরাং আমি চলে যাওয়ার আগে, আমাকে আমার পথে পাঠিয়ে দেওয়ার আগে কিছু তথ্য প্রমাণ রেখে যাওয়ার জন্যে আমাকে কথাগুলো বলতেই হবে। কিন্তু ভুলে যান, ঠিক এই মুহূর্তে আমার মনের মধ্যে এটা সবচেয়ে শেষের ব্যাপার। আমি সবসময় এটা করতে চাইতাম। আমাদের কাজের ধরন ছিল খুবই বিপজ্জনক। একবার যদি আপনি শুরু করেছেন তো পেছনে ফেরার একমাত্র পথ ছিল কেবলই সামনে এগিয়ে যাওয়া। দিয়াজ যেমনটা বলতে অভ্যস্ত ছিলেন। আপনি জানেন, যার জন্য সর্বাত্মক হুলিয়া জারি করা হয়েছিল, যদিও কোনো কারণ ছাড়াই। দাঁড়ান দাঁড়ান, কিভাবে এটা শুরু হয়েছিল এবং কখন? কেবল এখনই আমি আমার স্মৃতির ওপর হুকুমদারি করছি বিজয়ের প্রথম সেই মাসগুলোর কথা স্মরণ করতে, এবং সেলিনাসদের ব্যাপারটা মনে না করাটা ছিল কঠিন ব্যাপার। তো বেশ, যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন, আমরা বিজয় দিবসকে অনেক দিন আগেই পেরিয়ে এসেছিলাম। হ্যাঁ, অবশ্যই, অনেক অনেক দিন আগের কথা তো। রাস্তার উপর দিয়ে টাঙিয়ে রাখা ব্যানারগুলো ক্রমেই ঢিলে হয়ে গিয়েছিল এবং পড়ে গিয়েছিল। সেগুলোতে লেখা বিজয়ের স্লোগানগুলো মিলিয়ে গিয়েছিল। পতাকাগুলো মলিন হয়ে গিয়েছিল এবং রাস্তার লাউডস্পিকারগুলো ধাতব শব্দে কর্কশ হয়ে উঠেছিল। হ্যাঁ, আমি যেখানে থাকতাম সেখান থেকে রোজ সকালে যখন শহর পেরিয়ে সুপরিচিত প্রাসাদগুলোতে যেতাম, যেসব প্রাসাদে সৈন্যরা অভিযান চালাচ্ছিল, তখন শহরের রাস্তায় এসব এমনই দেখতে পেতাম। সন্ধ্যাগুলোতে আমি এসব দেখতে পেতাম না। না, সন্ধ্যায় আমি যা টের পেতাম তা ছিল শুধু আমার মাথা ব্যথা।
সেই সময়টাতে আমাদের জন্য সবকিছু খুব অস্বস্তিকর হয়ে উঠেছিল। মধুচন্দ্রিমার সময় শেষ হয়ে গিয়েছিল, জনসাধারণ তেতে উঠছিল। কর্নেলো, সবকিছুর ওপরে আমরা এক আসন্ন নিষ্ঠুরতার গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিলাম। আমাদের তা দমন করতেই হতো, বা সম্ভাব্য সব উপায়ে কমপক্ষে তা দমন করা উচিত ছিল। আমাদের মাতৃভূমি ও কর্নেলের আমাদের কাছে দাবি ছিল এটাই। সেই নারকীয় তাণ্ডব এবং তার সঙ্গে জড়িয়ে থাকা বিশৃঙ্খলাই ছিল এই সব কিছুর মূল। রদ্রিগেজকে নিয়ন্ত্রণের রশিটা ঢিলে করে রাখা হয়েছিল, এবং দিয়াজ, সদা অবিচলিত ও সদা শীতল দিয়াজ, তার বিরুদ্ধে খুব একটা নজর দেওয়ার অবকাশ দেয়নি সে। আসলে আমি তখনই কেবল কোথায় আছি এবং কী কাজের দায়িত্ব নিয়েছি তা দেখতে শুরু করেছিলাম। যেমনটা বলেছি, আমি তখনও নতুন ছেলে। তখনও পর্যন্ত চারপাশে অলস সময় কাটানোর চেয়ে বেশি কিছু করিনি। আমি ব্যাপারগুলো খুঁজে বের করতে এবং সেসবের ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম, যাতে করে আমাকে যা করতে হবে তা করতে সক্ষম হয়ে উঠি। আমি ছিলাম নির্দিষ্ট গণ্ডিতে টহল দেয়া এক সৎ পুলিশ। আমি বরাবর তাই ছিলাম, এবং আমি আমার কাজকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছিলাম। অবশ্যই আমি সতর্ক ছিলাম যে সেনাবাহিনীতে সবকিছু মাপার ভিন্ন ধরনের এক গজকাঠি ব্যবহার করা হয়, কিন্তু আমি ভেবেছিলাম নিজের পক্ষে একটা গজকাঠি তো আছে। বেশ, আসলে কিন্তু তা ছিল না, এবং তখনই আমার মাথা ব্যথা শুরু হয়েছিল। ভাববেন না আমি কোনো অজুহাত দেখাচ্ছি। আমার জন্য এখন সত্যিকার অর্থে এটি এখানেও না, সেখানেও না। কিন্তু ঘটনা হচ্ছে, আপনি হয়তো ভেবে বসেছেন যে ঘটনাসমূহের ওপর চড়ে বসার ক্ষেত্রে আপনি খুব চালাক, এবং ঠিক তখন আপনি দেখতে পেলেন যে আপনি কেবলই জানতে চাইছেন তারা আপনাকে নিয়ে কোথায় ধেয়ে যাচ্ছে। সেই রদ্রিগেজ আমাকে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। ধীরে ধীরে সে আমার ওপর প্রচণ্ড খ্যাপাটে হয়ে উঠেছিল। তার সম্পর্কে আমি পরিষ্কারভাবে সব জেনে নিতে চাইছিলাম। তার ব্যাপার স্যাপার খুঁজে বের করতে চাইছিলাম, তাকে বুঝতে চাইছিলাম। হ্যাঁ, সম্ভবত সেলিনাস যেভাবে তার ছেলেকে বুঝতে চেয়েছিলেন। অবশ্যই তা অন্যভাবে, কিন্তু একই অনুসন্ধানী আগ্রহে। একদিন আমি তাকে বলেছিলাম, হাই রদ্রিগেজ, তুমি ওটা কেন করছো? কি? সে জিজ্ঞেস করেছিল। আমার সঙ্গে অমন নিরীহ সাজার ভান করবে না, বেজন্মা কোথাকার। আমি মিষ্টি গলায় তাকে বলেছিলাম, ওভাবে অমন কি কি করবে না তো? ওহ, ওইটা? সে বলেছিল ও হেসেছিল। শোনো, আমি তাকে বলেই চলেছিলাম, আমরা তাদের শিক্ষা দিয়েছি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি, গুটিয়ে দিয়েছি, জিজ্ঞাসাবাদ করেছি, যথেষ্ট ন্যায্যভাবে। কিন্তু তুমি তাদের কেন ঘেন্না করো? কারণ তারা ইহুদি। সে উল্টো খেঁকিয়ে উঠেছিল। আমি এতটাই স্তম্ভিত হয়ে পড়েছিলাম যে সিগারেটে মন দেয়া ছাড়া আমি আর কিছুই করতে পারছিলাম না। আমি সন্দেহ করেছিলাম যে বইটিকে সে সবসময় লুকিয়ে রাখে। অবশ্য ঠিক তখন বইটা তার হাতেই ছিল। সেই বইটাই তাকে এমন খ্যাপাটে করে তুলেছিল। আমি কি বিশ্বাস করে ফেলেছিলাম যে রদ্রিগেজ ইংরেজিতে কথা বলতে পারত? অবশ্যই সে পারত, কারণ বইটি ছিল ইংরেজিতে লেখা। এটা আমেরিকান সংস্করণ, সেই নিষিদ্ধ জঘন্য পণ্যগুলোর একটি। জানার কোনো উপায় ছিল না সে কি করে এটা হাতিয়ে নিয়েছিল। হয়তো সে কোনো বাড়ি তল্লাশির সময় এটা বাজেয়াপ্ত করেছিল। বইটা জাঁকালো নামকরণ থেকে আমি শুধু অসুইচ শব্দটি বুঝতে পারছিলাম, এবং সেটা ইংরেজি শব্দ ছিল না, ছিল একটা জায়গার নাম। অবশ্যই আমি এই জায়গাটা সম্পর্কে কিছুটা শুনেছিলাম, অনেক অনেক দিন আগে এবং অনেক অনেক দূরে, ওই জঘন্য ইউরোপে। এর পূর্ব অংশের একটা জায়গা এটা। আমি কোনো মাথামুন্ডু বুঝতে পারি না এই জায়গাটা আমাদের সঙ্গে কি করেছে, এবং কি করে এটা এই মামলাটায় ঢুকে পড়েছে। একটা পাগলের হাড্ডি, আমি তাকে বললাম। কয়েকশো জনের বেশি তো হবে না তারা, বা বড়জোর 1000ই হবে আমাদের সারা দেশে। আমি কোনো পরোয়া করি না যে তারা সংখ্যায় কম, সে বলল। যেই ভিন্ন কিছু চায় সেই ইহুদি, তা না হলে সে ভিন্ন কিছু চাইতে যাবে কেন? আমি স্তব্ধ হয়ে গিয়ে তার দিকে কেবল তাকিয়েই ছিলাম। রদ্রিগেজের কথায় যুক্তি ছিল এবং কোনো ভুল ছিল না, কিন্তু একবার যখন সে তার যুক্তির পথ ধরেছে, তাকে আর থামানোর উপায় ছিল না। কেন? সে আমার মুখের দিকে তাকিয়ে ষাঁড়ের মতো গর্জে উঠেছিল। তারা কেন প্রতিরোধ করবে? কারণ তারা ইহুদি। আমি তাকে শান্ত করার চেষ্টা করেছিলাম। দেখতে পাচ্ছিলাম তার রক্তচাপ রকেটের মতো ছিটকে বেরুতে শুরু করেছে।
আমি তাকে যথেষ্ট দেখেছি এবং তারপর যত বেখাপ্পাই মনে হোক না কেন, আমি একজন পুলিশ, তাতে কি আসে যায়? আমি সেনাবাহিনীর একজন সদস্য, তাতে কি হয়েছে? আমি তাকে ভয় পেতাম। তার চোখ দুটি আগুনের মতো গনগন করছিল। রদ্রিগেজের চোখ দুটি ছিল চিতার মতো। কসম খেয়ে বলছি, সেই চোখে সৌজন্যবোধের কোনো রকমের ছিটেফোঁটাও ছিল না। তার চোখ ছিল ঠিক ওই দুর্গন্ধ ছড়ানো বড় বেড়ালগুলোর মতো। তার ছিল হলুদ চোখ, আর চোখের পাপড়িগুলো ছিল লম্বা লম্বা। তারা কেন প্রতিরোধ করে বলে সে আমার বুকের ওপর জামা থাবড়ে ধরেছিল। তাদের যাতে ভালো হবে আমরা তাই চাই। আমরা তাদের আবর্জনার ভেতর থেকে তুলে আনতে চাই। তাদের জন্য আমরা শৃঙ্খলা চাই। সুতরাং আমরা তাদের জন্য গর্বিত হতে পারি। হ্যাঁ, ঠিক এই কথাটাই বলেছিল সে। সুতরাং আমরা তাদের জন্য গর্বিত হতে পারি। আমার মাথায় স্রেফ বাজ ভেঙে পড়েছিল। আর তারপরেও তারা কিনা এখনো শৃঙ্খলা চায় না? তখনও সে আমার জামা ধরে টানতে টানতে বলল, তারা এখনো প্রতিরোধ করছে। কেন? কিসের জন্য? কেন? একটা কৌশলী প্রশ্ন। অবশ্যই একটা কৌশলী প্রশ্ন। আমি যতটা জানতাম। সত্যি তো? কেন? আমি জানতাম না। এখনো আমি জানি না। না, জানি না। সত্যি কথা বলতে কি, আমার তেমন উৎসাহ ছিল না জানার জন্য। আমি কখনো আমার ভাবনাকে ইচ্ছেতে পরিণত করি না। আমি এই ধারণাটাকেই আঁকড়েছিলাম যে একদিকে অপরাধীরা এবং অন্যদিকে রয়েছে অপরাধ তদন্তকারীরা। যতদূর জানতাম আমি ছিলাম শেষের ভাগে। সিআইডিতে সেটাই ছিল যথার্থ সমুচিত ধারণা। যে কোনো ধরনের অনুমান করে নেওয়াটা ছিল নিছকই শক্তির অপচয়। কিন্তু সৈনিকদের ক্ষেত্রে অবশ্যই এটা ছিল ভিন্ন। সেখানে আপনার দর্শনের দরকার। দিয়াজ যেমনটা বলতেন, বা এটা ছিল একটা স্বাভাবিক বিশ্ব দর্শন। প্রশিক্ষণে তারা এটা শেখাতো। আমার কোনোটাই ছিল না। রদ্রিগেজের ধারণাটা আমার পছন্দ ছিল না। অন্যদিকে দিয়াজের ধারণাটাও আমি আঁকড়ে ধরিনি। হয়তো দিয়াজ নিজেও এটাকে গুরুত্বের সাথে নেননি। তার সঙ্গে থাকলে আপনি কখনো নিশ্চিত হতে পারবেন না। দিয়াজের মতো একজন নিষ্ঠাবান মানুষের জন্য ব্যাপারটা কিছুটা বিভ্রান্তিকর শোনাচ্ছে। তিনি ছিলেন নিষ্ঠাবান ও সতর্ক। যারা নিজের ভাবনায় মশগুল হয়ে থাকে, মোটেও সেই ধরনের ছিলেন না। একবার তিনি কিছু বাজেয়াপ্ত করা লেখার পাতা উল্টাচ্ছিলেন। গতানুগতিক আবোলতাবোল বিপ্লবী লেখা। তার মুখের এক কোণায় ধরা ছিল একটা চুরুট। মুখের অন্য পাশটাতে অনিবার্যভাবেই লেপ্টে ছিল সেই হাসিটা। আহাম্মকের দল। হঠাৎ তিনি তার মুক্ত হাতটির তালু দিয়ে সেই দলিলে একটা থাপ্পড় মেরে বলে উঠেছিলেন, বিপ্লব স্রেফ একটাই আছে, আর তা হচ্ছে একটা পুলিশ বিপ্লব। একদম ঠিক। রদ্রিগেজ একমত হয়ে একটা অট্টহাসি দিয়ে বলেছিল, আহাম্মক। দিয়াজ শান্তভাবে তাকে বলেছিলেন, ওটা কোনো অবাক হওয়ার মতো ব্যাপার ছিল না। তিনি এরকমই বলতেন। এবার অবশ্য মনে হচ্ছিল তিনি রেগে গেছেন। অবশ্য দিয়াজকে দেখে তখন সত্যি যদি কোনো কিছু মনে হয়ে থাকে। অন্য এক সময়, আমার আর মনে নেই কোন প্রসঙ্গে তিনি কথা বলেছিলেন, বিনা মেঘে বজ্রপাতের মতো তিনি বলে উঠেছিলেন, আমরা পুলিশরা যদি একাট্টা হয়ে থাকতে পারতাম তো দুনিয়াটা দেখতে একদম অন্যরকম হয়ে যেত। সুতরাং আমি বলেছিলাম, কিন্তু আমরা তো একাট্টা হয়েই আছি, নেই কি? শুধু এখানে আমাদের দেশে নয়, বরং গোটা দুনিয়ায় একাট্টা হতে হবে। রদ্রিগেজ গর্জে উঠেছিল, প্রতিটি রাষ্ট্রে। আপনি তাই বলতে চাইছেন? আমি তাই বলতে চাইছি। দিয়াজ তার হাতলওয়ালা চেয়ারে রাজকীয় ঢঙ্গে পায়ের ওপর পা তুলে তার কিছুটা গাট্টাগোট্টা শরীরের ওপরের অংশ দোল খাইয়ে উবু হয়ে চুরুটের ধোঁয়ায় নিজের তেলতেলে মুখটা আড়াল করে বলেছিলেন, বিকেল হয়ে আসছিল। আমরা কেবল একটু বিশ্রাম নিচ্ছিলাম এবং আমাদের মন মেজাজ ফুরফুরে ছিল বলেই মনে হচ্ছিল। এমন সময়ে খোশ গল্প করলে অনেকের জন্য ভালোই হয়, এমনকি বসের সঙ্গেও। সুতরাং আমি গল্পটা আরে একটু টেনে নিয়ে গেলাম। আপনি বলতে চাইছেন শত্রু রাষ্ট্রের পুলিশের সঙ্গেও একাট্টা হতে হবে? সেই কথায় তিনি একটা আঙুল তুললেন, বললেন, কখনো কোথাও পুলিশরা শত্রু নয়। যদিও আমি তার ভেতর থেকে আর কিছু টেনে বের করতে পারিনি, তবুও বিকেলটা চমৎকারই কেটেছিল। যখন সবকিছু বলা হয়ে গিয়েছিল এবং করা হয়েছিল, আমি তখনও জানতে পারিনি তিনি সত্যিই ওই ধারণাটা বিশ্বাস করেন কিনা। আজ আমার বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে তিনি তা বিশ্বাস করতেন। এই ধরনের জঘন্য কাজের জন্য কোনো মানুষকে অবশ্যই কাউকে বিশ্বাস করতে হয়। যে কোনো ব্যাপারেই হোক না কেন,
তিনি প্রায়ই বিষয়বস্তুতে ফিরে আসতেন, পুরোপুরি গুরুত্ব দিয়ে নয় কখনো, সবসময় তার সেই দোদুল্যমানতায়। কিন্তু আমি যদি তার অর্থ জানতে না পারতাম, তো আমি একজন পুলিশই হতে পারতাম না। ব্যাপারটা এমন ছিল যে এটা আমার জন্য কিছুটা মূল্যবানভাবে সহায়ক হয়ে উঠেছিল। অস্বীকার করার উপায় নেই। ততদিনে বেশ কয়েকবার আমি নিজেকে তোতলানো অবস্থায় আবিষ্কার করেছি। এরপর অন্য অনেক সময় আমি আমার অজানা, আমি বলতে চাইছি, কিভাবে যে বোঝাই ইত্যাদি বলে কথা থামিয়ে দিতাম। এই ধরনের শব্দ ব্যবহার করে কথা থামিয়ে দেওয়ার অভ্যাস এর আগে ছিল না আমার। আর এটা খুব ভালো কাজই বটে। স্রেফ ভেবে দেখুন, একজন পুলিশ সদস্য কিনা তোতলাচ্ছে, অস্বস্তিতে হাত কচলাচ্ছে এবং বাক্যের মাঝখানে এসে খেই হারিয়ে ফেলছে। খুব জলদি আমি সে অভ্যাস এঁটিয়ে দূর করেছিলাম। ততদিনে আমার খুব বেশি মাথা ব্যথা ছিল ধৈর্যের সঙ্গে সবকিছু সহ্য করা নিয়ে। যাই হোক, খুব শিগগিরই এটা পরিষ্কার হয়ে গিয়েছিল রদ্রিগেজ ওই বই থেকে কি সংগ্রহ করেছিল। এক চমৎকার দিনে তার ডেস্কে ছোট্ট একটা মূর্তি দেখা গেল। এটা ছিল খুবই ছোট, 4 কি 6 ইঞ্চি হবে লম্বায়। একটা পেপার ওয়েটের চেয়ে বড় ছিল না তা, কিন্তু খুব পরিষ্কার ও স্পষ্টভাবে সবকিছু দেখা যেত। রদ্রিগেজ সেই মূর্তিটি সবসময় তার ডেস্কের ওপর রেখে দিত। অনেক আগে এর একটা নকলও তৈরি ছিল এবং এটা একজন জীবন্ত মানুষের আকারের চেয়ে লম্বায় বেশি ছিল না, 5 ফুটের মতো ছিল এটা লম্বায়। রদ্রিগেজের একজন সহকারী ছিল, পাশের ঘরে সে এটাকে স্থাপন করেছিল। সে এই সহকারীকে নিচু সারির সহকর্মীদের মাঝ থেকে নিজের জন্য খুঁজে নিয়েছিল এবং আমাকে বলতেই হচ্ছে, পছন্দটা বেশ ভালোই ছিল। বানরের মতো মুখের এই সহকারীর দিকে তাকালে কারো আর এ ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না এবং কোনো ভুল হতে পারে না। এছাড়া সে ছিল একটা হাঙরের মতোই নীরব এবং প্রশিক্ষণ দেওয়া একটা গরিলার মতো আগ্রহী। তার সামরিক জামাটার গলার কাছের বোতামটা সবসময়ের জন্যই খোলা থাকত। জামার হাতা দুটি গোটানো থাকত তার লোমশ বাহুর কনুই পর্যন্ত এবং সে ঘাম, মদ আর সব ধরনের নোংরার গন্ধ ছড়াত। সেই ঘরটা ছিল তাদের রাজ্য, আমার অপারেটিং থিয়েটার, রদ্রিগেজ এটাকে বলতো। ঘরটা সম্পর্কে বলতে আমি অনিচ্ছুক, কিন্তু এটাকে আবার এড়ানোও যাবে না। যদি আমার ভেতরে কোনো রকমের আগ্রহ জন্মিয়ে থাকে, তো নিজেকে আমি ধিক্কার দিই। কখনোই এটার উপর আমার কোনো আগ্রহ ছিল না, কিন্তু এখন তারা এটা সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ চালিয়েই যাচ্ছে। তদন্তকারী ম্যাজিস্ট্রেটরা, এটাই হচ্ছে কথা। বৃথাই বলেছিলাম যে খুব কাছের এই বাজে ঘরটাকে আমি এড়িয়ে চলি। তো তাদের একজন বক্তৃতা মঞ্চ থেকে বলে উঠেছিল, আপনি দাবি করছেন অপারেটিং থিয়েটার নামে পরিচিত ওই ঘরটাতে কি হচ্ছিল সে ব্যাপারে আপনি কিছু জানতেন না? কি জাহান্নামী না দাবি করছি আমি যা কিছু বলেছি তা হচ্ছে, স্যার, আমি ওই ঘরে যাইনি। আচ্ছা, সে বিজয়ীর মতো আত্মতৃপ্তি প্রকাশ করেছিল। আর সাক্ষী কুইন্টেরস যে জবানবন্দি দিয়েছে যে সে আপনাকে বেশ কয়েকবার তথাকথিত ওই অপারেশন থিয়েটারে দেখেছে, সে ব্যাপারে আপনার কি বলার থাকতে পারে? তো বেশ, আপনার সাক্ষী যদি তাই দেখে থাকে তাহলে তাই ঠিক। কি চালাক, যেন আমি সামান্যতম পরোয়া করি আমি ওই ঘরে গিয়েছি কি যাইনি। কিন্তু তারপর আমি তাদের কাছ থেকে কি আশা করি? মহানুভবতা? কমপক্ষে আমাকে আমার কারাকুঠুরিতে লেখার অনুমতি দেয়া হয়েছে। সেটা এমন কিছু যা আমাদের কখনো অনুমতি দেয়া হয় না। এটা সমস্ত আইনের বিরুদ্ধে যায়। সুতরাং আমি যেমনটা বলেছিলাম, এই মূর্তিটা রদ্রিগেজের ডেস্কে উদয় হয়েছিল। এটা তার জন্য তৈরি করে দিয়েছিল ওই নিচের একজন ভাস্কর। আমাদের জেলখানায় সব ধরনের কয়েদিই আছে, সুতরাং একজন ভাস্করই বা থাকবে না কেন? প্রসঙ্গক্রমে বলতে হয়, এই ভাস্কর ছিল একজন খাঁটি ভাস্কর, কিন্তু ছিল একজন স্মৃতিস্তম্ভের রাজমিস্ত্রি। তারপরেও তার জন্য আমি বলবো, সে খুব ভালো একটা কাজ করেছে। আমার যদি ভুল না হয়ে থাকে তো সে এটি কাঠ এবং এক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করেছিল। এটিতে একটা ভিতের ওপর কাঁটাওয়ালা আকশিতে আটকানো দুটি খাড়া প্রান্ত দাঁড় করানো হয়েছিল। কাঁটাওয়ালা আকশিতে একটা রড রাখা আছে, যা পর্যায়ক্রমে ছোট্ট একটি মানুষের দেহ আটকে রেখেছে ভাঁজ করা 2 হাঁটুর পেছনে, হাতের 2 কবজি জড়ো করে পরিয়ে রাখা হাতকড়ার ভেতর দিয়ে গিয়ে। এক বিধ্বস্ত অদ্ভুত দর্শন মূর্তি, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। দিয়াজ এটির দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলেন। দুনিয়ার ওপর কি ওটা? তিনি জিজ্ঞেস করেছিলেন। ওটা ওটা একটা বগার দোলনা, রদ্রিগেজ খুব দরদের সাথে জবাব দিয়েছিল। বগার? দিয়াজ তরবরিয়ে জিজ্ঞেস করেছিলেন।
বগাত দিয়ে তুমি কি বোঝাচ্ছ? এটা হচ্ছে সেই লোকের নাম যিনি এটি আবিষ্কার করেছেন, রদ্রিগেজ ব্যাখ্যা দিয়ে বলেছিল। সে তার তর্জনী দিয়ে ছোট্ট পুতুলটার মাথায় একটি টুসকি মেরেছিল। কয়েকবার এটি দোল খেয়েছিল, এরপর ভরবেগ থিতিয়ে এসেছিল এবং এটি মাথা নিচের দিকে দিয়ে রডের উপরে স্রেফ দোল খেয়েছিল। আপনি তখন এটির উরু এবং বিশ্রীভাবে খোদাই করা নিতম্ব দেখতে পারতেন। এর উরু ও নিতম্বের মাঝে কোনো কিছু বাদ রাখা হয়নি। রদ্রিগেজের কৃতিত্ব যে সে ভাস্করকে স্পষ্টভাবে বলে রেখেছিল এটি যেন পুরুষ পুতুল হয়। এই ছোট্ট মূর্তিটি এখানে। রদ্রিগেজ তার আঙুল দিয়ে এটার উপর একটা ছোট বৃত্ত রচনা করে বলল, উন্মুক্ত, আপনি ওকে নিয়ে যা খুশি করতে পারেন। বলেছে দিয়াজের দিকে মুখ তুলে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসেছিল। আমার সেখানে থাকা উচিত ছিল না, কারণ আমি সম্ভবত সেখানে কেবল তোতলাতেই থাকতাম। ব্যাপারটা কোনো মানুষের ওপর খুব বিরূপ প্রভাব ফেলে। বা তা না হলে আপনি তার মুখের সামনে আসন গেড়ে বসতে পারেন, আপনি যা জানতে চান তা জিজ্ঞেস করতে পারেন। দিয়াজ বিদ্রুপের সঙ্গে হুম হুম করে উঠেছিল এবং গলা খাঁকারি দিয়েছিল। এরপর তিনি তার হাত দুটি পিছনে ধরে রেখে ঘরটাতে বেশ কয়েকবার আগে পিছে পায়চারি করেছিলেন। কোনো ব্যাপারে তালগোল পাকিয়ে ফেললে বা কোনো কিছু তার পছন্দ না হলে তিনি এমনটিই করতেন। যেদিন তিনি পালিয়ে যান সেদিন সারাটা সকাল তিনি এমনটিই করেছিলেন, শেষমেশ আমি যখন ঘুমে ঢুলুঢুলু হয়ে পড়েছিলাম তার আগ পর্যন্ত। তিনি তার নিতম্বের এক পাশ রদ্রিগেজের ডেস্কে ঠেকিয়ে বসেছিলেন। তোমার আবার কোন ব্লুবেজের জন্য এটি দরকার হলো? ব্লুবেজ হল 1936 সালে আমেরিকায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য হাসির ছবি। পিতৃসুলভ কণ্ঠে তিনি জিজ্ঞেস করেছিলেন। আমাদের তো সব ধরনের খেলারই ব্যবস্থা রয়েছে, তুমি কেবল বোতাম টিপলেই হলো এবং এটা বৈদ্যুতিক সুইচ অন করে দেবে। এভাবেই তো তারা এখন সারাটা দুনিয়া চালাচ্ছে, পরিষ্কার আর সুবিধাজনক। এটা কি তোমার জন্য যথেষ্ট না? না, এটা যথেষ্ট নয়। রদ্রিগেজ যান্ত্রিকীকরণে বিশ্বাস করত না। সে বলতো এতে একজন মানুষের সরাসরি যোগাযোগ থাকে না। তোমার কাছে এটা কি? দিয়াজ জিজ্ঞেস করেছিলেন। যাই হোক, তিনি রদ্রিগেজকে বোঝাতে পারছিলেন না যে কিনা তার নিজের নীতিতে চলত। রদ্রিগেজ ছিল একজন শিক্ষিত মানুষ, সে তাই করত যা তাকে আগ্রহী করে তুলত। যন্ত্র বড় বেশি ভুলভাল করে, সে বলেছিল। নিখুঁত যান্ত্রিকতা, একজন ইঞ্জিনিয়ার বা সার্জনের মতো কেউ সাদা গাউন পরতেই পারে। কেউ যদি টেলিফোনে কথা বলে তাহলে তার যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হবে, অন্য কোনোভাবে কথা বললে তা হবে না। অপরাধীরা কারো ভেতরের খোশ মেজাজটা দেখতে পায় না। এবং তারপরেও রদ্রিগেজ ঠিক এমনই। পরিণতির কারণ এটাই। যেমনটা বলছিলাম, আমি এ ব্যাপারে কথা বলতে চাই না, আর তাছাড়া আমার কিছু বলার নেইও। তখনও আমি এক নতুন ছেলে এবং তার উপরে আমি আমার তোতলামি করে কথা বলার ধরন ধারণ নিয়ে খুব অস্বস্তিতে ছিলাম। লোকজন যাতে ততক্ষণে কাঠামোটা দাঁড় করিয়ে ফেলতে পারে। রদ্রিগেজ সেজন্য ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই কেবল আমি দিয়াজকে বলতে পেরেছিলাম কি আমি ভেবেছিলাম। শুয়োর, আমি বলেছিলাম। ও একটা তাই। অন্যমনস্কভাবে পুতুলটা দোলাতে দোলাতে দিয়াজ মাথা নুইয়ে সায় দিয়ে বলেছিলেন, একটা শুয়োর, একটা ইঁদুর, একটা রক্তচোষা। এরপর তিনি চুপ করেছিলেন। আমাদের কেউ কোনো কথা বলছিলাম না, এমনকি ওই ফালতু পুতুলটাও ততক্ষণে আমাদের মাঝে কোনো নড়াচড়া না করে মাথা নিচু করে দুলছিল। আর তুমি? হঠাৎ করেই সে আমার দিকে চোখ তুলে তাকিয়ে বলে উঠেছিল, কি নিয়ে তোমার অত অহংকার, বাচ্চা ছেলে? দিয়াজ আপনার দিকে খুব অসন্তোষের সঙ্গে তাকাতে পারেন, এমনকি তিনি শান্ত থাকলেও ঘন বাদামি রঙের সেই ভীষণ চাহনির কিছুই বদলে দিতে পারে না। মানে আমি বলতে চাইছি, তিনি তখন তার চোখ দুটিকে সরু সরু করে তাকান না, বা জ্বলন্ত চোখে তাকান না, বা স্থির দৃষ্টিতেও তাকান না। তিনি স্রেফ তাকান, তার বেশি কিছু না। কিন্তু সেই দৃষ্টিতে অসন্তোষ থাকে সেই একই রকমের। আমি প্রতিবাদ করে বলে উঠেছিলাম, আমি অহংকারী নই, একদমই না, স্রেফ বাস্তববাদী। সেটাই ব্যাপারটাকে এত দূর নিয়ে যাচ্ছে। অনেক দূরই বটে, অনেক অনেক দূর।
বলে তিনি মাথা নেড়েছিলেন। বেশ, অনেক দূর নিয়েই আমরা কারবার সারবার করছি। অবশ্যই, অবশ্যই, বলেছিলাম আমি। এটা নিছক, কিভাবে যে আমার বলা উচিত, আমি বলতে চাইছি, আমি আসলে ভেবেছিলাম আমরা এখানে আইনের সেবা করছি। যারা ক্ষমতায় আছে তারা বাচ্চা ছেলে। দিয়াজ আমাকে শুধরে দিয়েছিলেন। আমার মাথা ব্যথা শুরু হয়েছিল ভীষণভাবে। আসলে এই মাথা ব্যথা ধরিয়ে দিয়েছিলেন দিয়াজ, রদ্রিগেজ নয়। সেই প্রসঙ্গে আমি বললাম, এখনো পর্যন্ত আমি ভেবেছি এই দুটো একই। খুব সুন্দর বলেছ, দিয়াজ স্বীকার করলেন। তোমার শুধু রীতিদৃষ্টি খুইয়ে বসা উচিত হবে না। কোন রীতি সেটা? যারা ক্ষমতায় আছে তারা আগে, পরে আইন। দিয়াজ তার সেই অতুলনীয় হাসি দিয়ে শান্তভাবে বলেছিলেন। সুতরাং আমাদের যখন সিদ্ধান্ত নিতেই হচ্ছিল আমরা এনরিকে সেলিনাসকে গ্রেফতার করব নাকি নজরদারিতে রাখব, তখন ব্যাপারটা ছিল এরকমই। না, ঘটনা প্রবাহ এখন আমার মগজের ভেতর তালগোল পাকিয়ে যাচ্ছে এবং জট লেগে যাচ্ছে। তদন্তকারী অফিসার হিসেবে তদন্তের সূত্র আমার হাতে ছিল, এনরিকের ডায়েরি। বাধ্যত সম্পূরক জিজ্ঞাসাবাদ হিসেবে আমি তার এবং একেবারেই গো ধরে থাকা বুড়ো শেয়াল তার বাবা বড় সেলিনাসের সঙ্গে দীর্ঘক্ষণ যে আলাপ করেছিলাম, কারাকক্ষে তারা দুজনে যেসব কথাবার্তা বলেছিল তার টেপ রেকর্ডিং, এবং শেষতক এই ব্যাপার সম্পর্কে আমার নিজের সিদ্ধান্তহীনতা, যা শেষমেশ আমার মনে এই মামলাটিকে এতটাই বিভ্রান্তিকর করে তুলেছিল যে ভয় পাচ্ছিলাম। প্রথমে যেমনটা সন্দেহ করেছিলাম এ ব্যাপারে কথা বলাটা হবে তার চেয়ে অনেক কঠিন। সেই সময়ে আমরা এনরিকের ওপর একটি ফাইল খোলা ছাড়া আর কিছুই করিনি। এরই মধ্যে আমরা তার সম্পর্কে জেনে গিয়েছিলাম। নথিপত্রে তার তথ্য উপাত্ত বেশ জটিলভাবে তুলে ধরা হয়েছিল এবং আমরা জানতাম আগে হোক পরে হোক তাকে একটা সময় জেলখানায় কাটাতে হবে। এ নিয়ে আমরা কোনো কথা বলিনি, বলার কিছু ছিল না, কিন্তু আমরা স্রেফ তা জানতাম। আমরা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছিলাম, এমনকি আমরা অপেক্ষা করছিলাম কোনো কিছু না ভেবেই। যেমনটা আমি বলেছিলাম, সেই সময়ে আমাদের অনেক কিছু করার ছিল। একটা নিষ্ঠুরতা আমাদের দমন করতে হতো। তার মামলাটা নিষ্ঠুরতা বা অন্য কোনো পর্যায়ে ফেলা যায় কিনা সে ব্যাপারে আমরা কম যত্নবান থাকতে পারছিলাম না। নথিপত্রে যার নামই থাকুক না কেন, আগে হোক পরে হোক সে একজন সন্দেহভাজন হিসেবে গণ্য হয়। এই যে আমি আমার কারাকক্ষে বসে আছি এবং লিখছি, এটা তেমনটি সত্য ঘটনা যতক্ষণ না। কিন্তু আমরা বরং প্রসঙ্গটা বাদ দিয়ে রাখি। রায়টা এখনো আমাকে হস্তান্তর করা হয়নি, এবং যখন এটা আমাকে হস্তান্তর করা হবে তারপরেও আমার জন্য কিছুটা সময় অনুমোদন করা হবে, কমপক্ষে আপিল শুনানি পর্যন্ত। আমি জানি এসব ক্ষেত্রে ব্যাপার স্যাপার কীভাবে ঘটতে থাকে। সংক্ষেপে বলতে গেলে আমাদের নথিপত্র এরই মধ্যে শনাক্ত করেছে যে আগে বা পরে এনরিকে কোনো অপরাধ করতে যাচ্ছিল। আমরা যতদূর জানতাম তা তার জন্য নিয়তি নির্ধারিত হয়ে গিয়েছিল। এমনকি সে নিজে তখনও তার মন ঠিক করতে না পারলেও সে দ্বিধা করছিল, সময় ক্ষেপণ করছিল। সে রাস্তা চষে বেড়াচ্ছিল বা ডায়েরি লিখছিল, তার আলফা রোমিও গাড়ি নিয়ে দাবড়ে বেড়াচ্ছিল চারদিকে, বন্ধুদের সঙ্গে দেখা করছিল, বা ইচ্ছে হলে বিছানায় শুয়ে শুয়ে কোনো রেশমি লোমের বিড়াল ছানাকে টুস্কি মারছিল। এনরিকে সেলিনাস ছিল তরুণ, মাত্র ২২ বছর বয়স। তার লম্বা চুল, ঝাঁটার মতো চোখা চোখা গোঁফ ও দাড়ি তাকে আমাদের চোখে সন্দেহভাজন করে তুলেছিল। সে গভীরভাবে চিন্তা করছিল, চারদিক ধেয়ে যাচ্ছিল এবং প্রেম করে বেড়াচ্ছিল। মারিয়ার দিক থেকে মারিয়া তার জানলায় বসে তার জন্য অপেক্ষা করতেন। এমন নয় যে তাকে সেলিনাসের লাক্সারি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ১৯ তলায় খুব বেশি একটা দেখা যেত। সেখান থেকে গ্র্যান্ড বলভার্ডের কলকারখানায় কর্মব্যস্ততা পিঁপড়ের শাড়ির মতো লাগত। তা সত্ত্বেও এনরিকের মা মারিয়া সেলিনাস তার পুরোটা সময় কাটাতেন জানলার পাশে। বুড়ো ফেডেরিগো সেলিনাস তার অফিস থেকে ফিরে অ্যাপার্টমেন্টে জাকালো বৈঠকখানা পেরিয়ে এসে স্ত্রীকে খুঁজতে খুঁজতে তাকে এইখানটাতেই পেয়ে যেতেন। কোনো কথা না বলে চুপিসারে তিনি তার পেছনে এসে দাঁড়াতেন। আমি খুব ভয়ে ভয়ে আছি, কিছুক্ষণ পর তিনি মারিয়াকে বলতে শুনতেন। আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই মারিয়া। মারিয়াকে তিনি আশ্বস্ত করতেন। তারপর তারা চুপ করে থাকতেন। ফার্নান্দেজ লাপাত্তা হয়ে গেছে, মার্টিনোকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, ভেরাকে তার বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে।
পিছন দিকে না ঘুরেই মারিয়া গড়গড়িয়ে বলে গিয়েছিলেন, আমরা সেই ধরনের লোক নই যাদেরকে তারা তুলে নিয়ে যাচ্ছে। এক হাত দিয়ে মারিয়ার কাঁধ জড়িয়ে ধরে বড় সেলিনাস বলেছিলেন। মারিয়া এতে এক ধরনের স্বস্তি অনুভব করেছিলেন। সেলিনাসের বাহু থেকে এক ধরনের শক্তি সঞ্চারিত হচ্ছিল তার ভেতর। শক্তি, শ্রেষ্ঠত্ব ও নিশ্চয়তা। বাইন মাছের মতো পিচ্ছিল সেলিনাসকে দেখে কেউ বুড়ো ঠাওরাবে না। তাকে দেখে যুবক বয়সেরই মনে হয়। তার বয়স 50, কোনো কোনো দিক দিয়ে জীবনের শ্রেষ্ঠ সময়। দেখো, তিনি আবার মারিয়ার উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। ফেডেরিকো, নিচে ওই দিকে তাকাও। রাস্তার দিকে আঙ্গুল তুলে মারিয়া বলেছিলেন। ফেডেরিকো একটা কালো লিমোজিন গাড়ি দেখতে পাচ্ছিলেন। এটা ছিল আমাদের দপ্তরের একটা গাড়ি। কখনো কখনো গ্র্যান্ড বলিভার্ডে আমাদের একটা কাজ থাকে। জানলার কাছ থেকে সরে এসো মারিয়া, সেলেনাস দৃঢ় গলায় তাকে বলেছিলেন। এটা আবার ভাবতে যাবেন না যে আমি নিছকই এই বিনিময়গুলো করছি। আমি সেখানে ছিলাম না, অবশ্যই ছিলাম না। আমি কি করে সেখানে থাকতে পারি? কিন্তু তারা আমার হাত দিয়েই গেছেন। আমি তাদের দেখেছি এবং তাদের কথা শুনেছি। তাদের ওপর নজর রেখেছি এবং তাদের জিজ্ঞাসাবাদ করেছি। তিনি যা বলেছেন আমি তা পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড করেছি এবং হঠাৎ করেই রেকর্ডগুলো আমার ভার নিতে শুরু করেছিল। আমরা মারিয়াকেও জিজ্ঞাসাবাদ করেছি। একেবারে নিশ্চিন্তভাবেই আমি নিজে তাকে জিজ্ঞাসাবাদ করেছি। ঘটনাক্রমে দিয়াজের ক্রমাগত অনুরোধেই আমি তা করেছি। আমি প্রতিবাদ করেছিলাম, কারণ আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, দিয়াজ অনুরোধ করেছিলেন। একবার আমি তাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম এবং দিয়াজের ইচ্ছেতে এরপর আরও কয়েকবার তাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম। মারিয়া ছিলেন খুব আকর্ষণীয় এক নারী, স্লিম, ফিটফাট ও মার্জিত। তিনি তার কালো চুল রং করাতেন না। এর পেছনে যথেষ্ট যুক্তি ছিল। কয়েক গোছা রূপালি চুল চকচক করে এর শোভা বাড়াত। তার বয়স ছিল 48 এবং এখনও ডিগবাজি খেয়ে গিয়ে তার প্রেমে পড়া সম্ভব। আপনি বাজি ধরবেন? আহ, সেই চোখ দুটি আঠাওয়ালা ফাঁদপাতা কাগজে আটকে থাকা মাছির মতোই আমি সেই চোখ দুটিতে আটকে থাকতাম। কখনো কখনো মনে হতো তিনিই বরং আমাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং আর কোনো পথ থাকত না। কিন্তু তারপরেই আমি তার ওই চোখ দুটিতে ভয় দেখতে পেতাম এবং এতে নিদেন পক্ষে আমাদের ভেতরে স্বাভাবিকতা ফিরে আসত, যদিও আমি পুরোপুরি নিজেকে ফিরে পেতাম না। না, এমন একজন নারী যদি ভয় পান তাহলে তা খুব ভাবনার কারণ হয়ে ওঠে। আমরা যে তার কাছ থেকে কোনো কিছুই জানতে পারছিলাম না, আমাদের সবার কাছেই তা পরিষ্কার হয়ে গিয়েছিল। অযৌক্তিক কাজ করতে আমি পছন্দ করতাম না এবং এরই মধ্যে আমি উল্লেখ করেছি কতবার তা আমি দিয়াজকে বলেছি। আমি দিয়াজকে যা বলেছিলাম তা হচ্ছে, এর পেছনে কোনো যুক্তি নেই। আমার ওপর যদি সিদ্ধান্ত নেওয়ার ভার থাকত তাহলে আমি এই মহিলাকে মামলাটি থেকে অব্যাহতি দিতাম। সেটা সম্ভব নয়। তাছাড়া সে তাতে বিক্ষুব্ধ হয়ে উঠবে। আমাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি বলেছিলেন, কি দারুণ এক রসিক মানুষেরা এই দিয়াজ। ঠিক যে মুহূর্তে তার রসবোধ সম্পর্কে আমি মনে মনে এই মন্তব্য করেছি, তখনই সবকিছু উল্টে অন্যরকম হয়ে গিয়েছিল। আমি যেমনটি বলে থাকি, আমি ছিলাম একজন তরুণ ছেলে এবং তখনও আমাদের কাজের অতি সূক্ষ্মতার ধরন ধারণ বুঝে ওঠার মতো অবস্থায় আমি পৌঁছিনি। মারিয়া সেলিনাসকে শোক করার জন্য এবং আমাদের অসম্মানে ফেলে দেওয়ার জন্য বেঁচে থাকতেই হতো। এই খেলা থেকে কেউই কোনো ভূমিকা না রেখে বেরিয়ে আসতে পারেনি এবং তার ভূমিকা ছিল ওটাই। সুতরাং আমরা তাকে ছাগলছানার চামড়া দিয়ে তৈরি দস্তানা পরে খুব সাবধানে ঘাটাঘাটি করতাম। তাকে গতানুগতিক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, খুব ভদ্র ভদ্র প্রশ্ন করে এবং কৌশলী প্রত্যাশায়। বেশিরভাগ ক্ষেত্রে এসব করা হতো কোনো ক্লিনিকে সফরের সময়। একটা পরিপাটি অনুলিপি সত্যায়িত করে রাখা হতো প্রতিদিতে। আমাদের কাজের প্রক্রিয়ার নির্দোষ বৈধতার জন্য এসব খুব গুরুত্বপূর্ণ ছিল। সেলিনাসের সঙ্গে আমি আরও বেশি খোলামেলাভাবে কথা বলতে পারতাম বাড়তি সময়ে। একবার আমরা তার মামলা গুটিয়ে আনতে পেরেছি বলে বিবেচনা করলে আমি তার বিশ্বাস অর্জন করতে পেরেছিলাম। পরে তিনি এমনকি এসব আলাপকে স্বাগতও জানাতেন। এটা বোধগম্য, কারণ তিনি তখন তার প্রিয় সব প্রসঙ্গই তুলে আনতে সক্ষম ছিলেন। তাই তিনি তার জীবনের নানা অধ্যায় বলে যেতে পারতেন এবং তার দুর্ভাগ্য নিয়ে ভাবনা চিন্তা করতেন। আমার দিক থেকে আমি ভুলে যেতে সক্ষম ছিলাম যে আমি কে ছিলাম। মামলাটা বন্ধ করে দেয়া হয়েছিল এবং একজন বিশ্বস্ত সাক্ষী হিসেবে তার কথা এমনভাবে শুনতাম
যেন আমি কোনো শ্রদ্ধাবনত ছাত্র। সুতরাং তারা কি নিয়ে কথা বলছেন সে ব্যাপারে আমি খুব ভালো মতোই সজাগ ছিলাম। আমি সেখানে কারাগারে থাকলে যেমনটি হতো তার চেয়ে ভালোভাবে। ফেডেরিগো, কতদিন এটা চলতে পারে? মারিয়া জিজ্ঞেস করেছিলেন। নামটাই সবকিছুই বলেছে, জরুরি অবস্থা, সেলিনাস বলেছিলেন। ব্যাপারটা নিয়ে তিনি কিছুটা বিরক্ত হয়ে উঠেছিলেন। এরই মধ্যে তিনি এটি ১০০ বারেরও বেশি বার বলেছেন, কিন্তু দরকার হলে তিনি আবারও ১০০ বার বলতেন। তিনি একটি সিগারেট জ্বালিয়েছিলেন। সেলিনাস ভারী চমৎকার ঘ্রাণের সিগারেট খেতেন, একটা ফ্যাশনদুরস্ত ব্র্যান্ডের, যেন এর ভেতরেই সবকিছু। নিশ্চিতভাবেই বলা যায় এ ব্যাপারে তিনি নিজেকে খুব প্রশ্রয় দিতেন। তাহলে খুব বেশি দিন নয়। মারিয়া তাকে আরও কিছুটা জ্বালাতন করেছিলেন, কিন্তু এবার তিনি কোনো জবাব পাননি। এটা বেশি দিন চলবে না, তিনি তাকে চাপ দিলেন। বেশি দিন চলবে না ফেডেরিকো, চলবে কি না? ফেডেরিকো সেলিনাস তাকে আবারও আশ্বস্ত করেছিলেন। ব্যাপারটা সবসময় এমনই। আমি তোমাকে ভুরি ভুরি উদাহরণ দিতে পারি। তারা আসে এবং তারা যায়। তাদের ভেতর যারা যত খারাপ তারা তত তাড়াতাড়ি যায়। বলে তিনি একটু থেমেছিলেন। কাউকে কেবল এর ভেতর দিয়ে উত্তীর্ণ হতে হয়। আমাদের তো করার পুরো সুযোগ রয়েছে মারিয়া। একটা হাসি দিয়ে তিনি তার শেষ কথা শেষ করেছিলেন। ঘরোয়াভাবে ধাতস্থ হওয়ার এক চমৎকার ধারা ছিল সেটি, এবং সেলিনাস তখন খুব সাবধানে প্রতিটি খুঁটিনাটি পরিমার্জন করে নিয়েছিলেন। মারিয়া জানতেন তাকে তা অনুসরণ করতে হবে। যদি আমরা দুটি বৃত্তিরই বাইরে থাকি, তিনি বলেছিলেন, যেন তিনি সুর করে প্রার্থনা করছিলেন। ঠিক বলেছ, অবিচলিতভাবে মাথা নেড়ে সেলিনাস বলেছিলেন। অত্যাচারী ও নির্যাতিত দুটি বৃত্ত থেকেই। তাকিও তো সোজা ফেডেরিগো, মারিয়া জানতে চাইলেন। জিজ্ঞাসাটা ছিল অপ্রত্যাশিত এবং তা খেলার নিয়মকানুন মানছিল না। সেলিনাস সন্দেহের দৃষ্টিতে চট করে তার স্ত্রীর দিকে তাকালেন। তাকে এটা ভেবে দেখতেই হতো। না, সতর্ক জবাবটা এলো। বৃত্তগুলো অবশ্যই খুব দ্রুত বড় হচ্ছে। ঘূর্ণিজালের চক্রের মতো, মারিয়া বললেন। তুমি যদি তা বলতেই পছন্দ করো, তিনি শোভনভাবে মেনে নিলেন। এরপর তিনি অপেক্ষা করেছিলেন। কিছুই ঘটল না। মারিয়া একটা হাসি দিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন। সেলিনাস উদ্বেগ দূরে ঠেলে রাখতে পারছিলেন। এই সবই হচ্ছে সময়ের ব্যাপার, তিনি মন্তব্য করেছিলেন। এবং ঘটনাগুলোর গতি প্রকৃতি অনুযায়ী, মারিয়া বলেছিলেন। স্বাভাবিকভাবেই, সেলিনাস মাথা নেড়ে বলেছিলেন। তারা আবারও তাদের পার্থক্যগুলো সাজিয়ে নিয়েছিলেন। আজকাল তারা এভাবেই খেলছেন প্রতিদিন সন্ধ্যায়। এটা ছিল এক সূক্ষ্ম অনুভূতির খেলা। এজন্য তাদের দরকার ছিল নিয়মকানুনে খুব যত্নবান থাকা। আমার দম বন্ধ হয়ে আসছে, অপ্রত্যাশিতভাবে মারিয়া বলে উঠেছিলেন। না, স্রেফ বিষম খাচ্ছ, সেলিনাস তাকে স্বস্তি দেওয়ার জন্য বলেছিলেন। ঠিক যেমন আমি, যেমন সবাই। বলে হঠাৎ করেই তিনি ভরকে গিয়েছিলেন। এবার সত্যি সত্যিই ভরকে গিয়েছিলেন। তোমার ঘড়ির দিকে তাকিও না, তিনি তার স্ত্রীকে মিনতি করে বলেছিলেন। সে বাড়ি ফিরে আসবে। এরপর তারা নীরব হয়ে গিয়েছিলেন। দুজনেই হাতলালা আরাম চেয়ারে গা এলিয়ে বসেছিলেন। সেলিনাস তার মুখ থেকে সুগন্ধি ধোঁয়ার কুণ্ডলি ছাড়ছিলেন। তিনি তার লম্বা পেশিবহুল পা দুটি টান টান করে দিয়েছিলেন। তার চকচকে মসৃণ পালিশ করা কালো জুতো দুটো সাজ আলোতে ঝিকমিক করছিল। নিখুঁত স্যুট জ্যাকেটের বোতামগুলো খুলে ফেলেছিলেন এবং ফ্যাশনদুরস্ত নেকটাই ঢিলে করে দিয়েছিলেন। মারিয়া তার কোলের ওপরে হাত দুটি রেখে পিঠ টান টান করে বসেছিলেন। তারা অপেক্ষায় ছিলেন। এনরিকের জন্য অপেক্ষা করছিলেন তারা। তারা দুজনেই। সেই এনরিকের জন্য, যে এনরিকেকে এরই মধ্যে আমরা আমাদের নথিতে ঢুকিয়ে ফেলেছি এবং যার নিয়তির ব্যাপারে তারা খুব দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করছিলেন।